ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়, এপ্রিলে সুফল পাওয়ার আশা। অর্থনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর সঙ্গে সরকারের সামনে চ্যালেঞ্জ জ্বালানি সংকট, বিকল্প উৎসে জোর বিশেষজ্ঞদের, বিনিয়োগ ও রাজস্ব বাড়ানোর পরামর্শ। 16 দিনের ব্যবধানে জেট ফুয়েলের লিটারে বেড়েছে 107 টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বলছে এয়ারলাইন্সগুলো। আকাশপথে বাড়বে ভাড়া, ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি 25শে মার্চের গণহত্যার। রাজনৈতিক বিভাজন, সঠিক তথ্যের অভাব দেখেন বিশেষজ্ঞরা। প্রয়োজন জোরালো কূটনীতি। এবং মধ্যরাতে ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময় দিয়েছেন তিনি। সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশীয় প্রযুক্তিতে 120টি সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ মিলবে সুফল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তমা নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার 2 প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে 1 মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। 1 মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাতগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় ঋণ সহায়তা পেতে আইএমএফ-এর সঙ্গে এপ্রিলে বৈঠক করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাতের পর এ কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত 6টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, ঋণের ষষ্ঠ কিস্তির অর্থছাড় সহ জ্বালানি সংকট মোকাবিলা এবং বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে। IMF-এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব, এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া এবং ভিয়েতনামের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব দেবে বিএনপি। 2রা এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। আইনমন্ত্রী জানান, মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। 2026 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে, এগুলো সব বিষয়ে একমত। জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না, সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান, 2রা এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সভার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে সরকারের সামনে এসেছে নানা চ্যালেঞ্জ। এসবের মধ্যে জ্বালানি ব্যবস্থাপনা, অর্থনীতি পুনর্গঠন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অন্যতম। জ্বালানি বিশেষজ্ঞের মতে, অর্থ ব্যয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান হলেও ভবিষ্যতের জন্য বিকল্প উৎস জোরদার করতে হবে সরকারকে। অর্থনীতিবিদের মতে, ব্যক্তি খাতে বিনিয়োগ ও রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি আমদানি রফতানিতে নতুনত্ব অনুসন্ধান জরুরি। আর রাজনৈতিক বিশ্লেষকের মতে, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য আমলে না নিলে চাপে পড়বে বিএনপি। মুরসালিন হক জুনাইদের রিপোর্ট।
ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সরকার গঠনের পর নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে চমক দেখিয়েছে বিএনপি। তবে ভঙ্গুর অর্থনীতি নিয়ে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জও আছে সরকারের সামনে। এর মাঝেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের ফলে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যায় আক্রান্ত বাংলাদেশও। বিশেষজ্ঞরা মনে করেন এই 3 ইস্যু সামাল দিতে কঠিন সময় পার করতে হবে তারেক রহমান সরকারকে। সরকারের বারবার আশ্বাস সত্ত্বেও জ্বালানি নিয়ে দেশে যে অস্বস্তি চলমান, বেশি টাকা দিয়ে এই পণ্য কেনা তাৎক্ষণিক সমাধান বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তারা বলছে যে আমরা যত দামি হোক আমরা কিনবো, সেটা হয়তো ইমিডিয়েট 1 মাসের সাপ্লাইয়ের জন্য পারবে, কিন্তু ভবিষ্যতের জন্য তারা কিভাবে করবে সেটা তাদেরকে ভালো করে চিনতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা চলে আসার কথা, এটার ব্যাপারে আরও চাপ দিতে হবে যেন ঠিক সময় আসে। কয়লাটা ইম্পোর্ট ঠিকমতো করে আনতে হবে। অর্থনীতি পুনর্গঠনে বর্তমান সরকারকে বিনিয়োগ, রাজস্ব আয় এবং আমদানি ও রপ্তানিতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিনিয়োগে আমাদের যে একটা স্থবিরতা, এটাকে চাঙ্গা করতে হবে। তো এটার সাথে কর্মসংস্থান জড়িত, এটার সাথে মানুষের জীবনমানের যে অবনমন হচ্ছিল সেটাকে রোধ করা এটা জড়িত। প্রত্যক্ষ করের মাধ্যমে সম্পদ আহরণ করা, এটা যদি আমরা করতে পারি তাহলে অন্যান্য যেসব ব্যয়ের দিকগুলো এখন আমরা দেখছি এটাকে আমরা সামাল দিতে পারবো। রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, এগুলো অনুসন্ধান করা, দ্রুত আমদানি করতে পারি, কম খরচে সাশ্রয়ীভাবে আমদানি করতে পারি, সেটার দিকে নজর দিতে হবে। জ্বালানি ব্যবস্থাপনা আর অর্থনীতি টেকসই করতে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি, আর তার জন্য জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে পিছ পা হওয়া যাবে না বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলো মিলে যে ঐক্যমতটা তৈরি করছিল, এটার খুব মূল্য আছে বলে আমি মনে করি। এটাকে সম্মান দেওয়া উচিত। গণঅভ্যুত্থানে 1000 থেকে 1400 লোক মারা গেছে। এই মানুষগুলোর জীবনের বিনিময়ে এটা সরকারের পতন হয়েছে আর কি। আর আপনি সেই স্পিরিট থেকে দূরে সরে যেতে চান কেন? বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নতুন সরকার কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেদিকে সাধারণ মানুষের নজর থাকবে বলে মনে করেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। বৈঠকে উপস্থিত সভাপতি মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়েই জ্বালানি সংকটে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। প্রভাব পড়ছে বাংলাদেশেও, কিন্তু সক্ষমতার বিপরীতে মজুতের পরিমাণ 20 ভাগেরও কম, যা দিয়ে চলবে 8 থেকে 12 দিন। দীর্ঘমেয়াদী নতুন আমদানি উৎস তৈরির সঙ্গে মজুত বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিপিসি বলছে মজুত 55 দিন থেকে বাড়িয়ে 90 দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, জবাবে তেহরানের পাল্টা হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের ভয়াবহতার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি খাতে। মজুত কিংবা সরবরাহে টান পড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী দামে কঠিন পরিস্থিতিতে আমদানি নির্ভর দেশগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিবিসির তথ্য অনুযায়ী 21 মার্চ পর্যন্ত সরবরাহযোগ্য ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরি জ্বালানি মজুত ছিল 2,59,659 মেট্রিক টন। এর মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোলের মজুত 1,78,584 মেট্রিক টন। চাহিদা অনুযায়ী মজুত তেল দিয়ে চলবে 8 থেকে 12 দিন। মজুতের পরিমাণ যখন শঙ্কা জাগায়, তখন বিপিসির তথ্য বলছে 26টি ডিপোতে ডিজেল, অকটেন, পেট্রোল সংরক্ষণের সক্ষমতা 8,12,561 মেট্রিক টন, কিন্তু 21 মার্চ পর্যন্ত মজুত রয়েছে সক্ষমতার 20%-রও কম। এমন প্রেক্ষাপটে বিপিসির দূরদর্শিতার অভাব রয়েছে জানিয়ে জ্বালানি মজুতে গুরুত্ব দিচ্ছেন সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা। আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াইতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে আরও স্ট্রেংথেন করতে হবে। এটা যদি আমরা না করি, আমরা বড় রকমের একটা হুমকির মুখে থাকব। আমাদের কৃষি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের ট্রান্সপোর্টেশন চ্যানেল বলেন। যদিও মজুদ পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই জানিয়ে বিপিসি বলছে জ্বালানি নিরাপত্তায় সংরক্ষণ 55 দিন থেকে বাড়িয়ে 90 দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে ওনারা যেভাবে ফুয়েল নিয়েছেন ওই পরিমাণ যেন নেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এনার্জি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমাদের স্টোরেজ ডেজ বাড়ানোর পরিকল্পনা আছে। এখন আমাদের ক্যাপাসিটি আছে 55 ডেজ, আর আমরা এটা 90 ডেজে নিয়ে যাওয়ার ইচ্ছা। ঈদের পর একযোগে চাহিদা বাড়ায় সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সবাই মিলে
আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো। জ্বালানি সংকট নিরসনে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম বেশি করার পাশাপাশি আমদানি বাড়াতে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে বন্ধ রাজধানীর বেশ কয়েকটি পাম্প, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। তেলের জন্য গ্রাহককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। এখন আমি কিভাবে বসে যাবো ভাইয়া? এখন বলতেছে তারা তেল দিবে না। সব জায়গায় দেখতেছি যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পে আসলাম, সরকারি পাম্পে এই অবস্থা কেন? গ্রাহকের অভিযোগ, তেল শেষ হওয়ার আগে আগাম নোটিশ দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোয় তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে বলে দাবি তাদের। আমি অ্যাক্সিডেন্টের রোগী, এই হুন্ডা ছাড়া আমার কোথাও যাওয়ার জন্য নক করতে পারতো যে ভাইজান আমাদের তেলের পরিমাণ এই। ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের, বলছেন দৈনিক চাহিদার প্রায় 1/3 সরবরাহ করেছে ডিপো, পাচ্ছেন তারা। 45 থেকে 50 হাজার তেল লাগে, তো সেখানে আমার 18,000 তেল আমার আজকে উঠাইতে পারবো। তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হবে। এদিকে চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয়, ভেঙে পড়ছে সেই নিয়মটা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না। জ্বালানি চাহিদায় ব্যাংক, হাসপাতালের জেনারেটরের পেট্রোল ও ডিজেল সংগ্রহেও পাম্পগুলোতে চাপ বেড়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 16 দিনের ব্যবধানে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল 107 টাকা। লিটার প্রতি বাড়তি মূল্য দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এতে এভিয়েশন খাত নতুন সংকটে পড়বে জানিয়ে দ্রুত গ্রহণযোগ্য দাম নির্ধারণের দাবি অপারেটর্স অ্যাসোসিয়েশনের। না হলে অভ্যন্তরীণ আকাশপথের ভাড়া বাড়বে প্রায় 1,500 টাকা। একই সঙ্গে যাত্রী সংকটে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় এয়ারলাইন্সগুলো। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাম সমন্বয়ের নামে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানির দাম লিটারে এক ধাক্কায় প্রায় 90 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নজিরবিহীনভাবে চলতি মাসের শুরুতে লিটারে 17 টাকা ও শেষে প্রায় 90 টাকা, 2 দফায় 107 টাকা বাড়িয়ে এই জ্বালানির দাম ঠেকল 202 টাকা 29 পয়সায়। জেট ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে আগে থেকেই সংকটে থাকা দেশীয় এয়ারলাইন্সগুলোকে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কোনো রুটের কিংবা কোনো এয়ারলাইন্সের জেট ফুয়েল প্রাইস যদি মোর দেন 100% ইনক্রিজ করে, কোনোভাবেই আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেইন করার যেমন সুযোগ থাকে না। আর এয়ারলাইন্সকে টিকে থাকতে হইলে আপনাকে অবশ্যই জেট ফুয়েলের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করতে হবে। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB'র দাবি, জেট ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপিসি BRC-কে প্রেশার তৈরি করেছে, তো এখানে বিপিসির প্রেশারে রাজি হওয়াটা আমার মনে হয় যুক্তি ছিল না। আর ফার্স্ট অফ অল অন্য কোনো তেলের দাম তো বাড়েনি, যদি বাড়ার প্রয়োজন পড়ে তো সবগুলো বাড়ানো হোক। BRC কনসেন্ট দিয়ে আমাদের আপত্তির পরও সেটা আমি মনে করি এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়নি। ভারত ও নেপাল জেট ফুয়েলের মূল্য অপরিবর্তিত, পাকিস্তানে 24.5% এবং মালদ্বীপে 18.54% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় 80%। এর ফলে বাড়তি বিমান ভাড়া গুনতে হবে যাত্রীকে, আবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের শঙ্কাও তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। জেট ফুয়েল প্রাইসের প্রভাবটা সেটা এয়ারলাইন্সে যেমন পড়বে, ওভারঅল যে এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আসলে ক্ষতিগ্রস্ত হবে। বিবিসির তথ্য অনুযায়ী 21 মার্চ পর্যন্ত জেট ফুয়েলের মজুদ 36,661 মেট্রিক টন, যা দিয়ে চলবে 24 দিন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা AI-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে জুবাইদা বলেন,
বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। হোয়াইট হাউসের উদ্যোগে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট মঙ্গলবার হোয়াইট হাউসের আয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, স্বামী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সম্মেলনের উদ্বোধন করে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, বিশ্ব এখন দ্রুত পরিবর্তনশীল। এখানে শিশুদের সফল হওয়ার জন্য যেসব দক্ষতা প্রয়োজন তার ব্যবস্থা করতে আজ থেকেই একযোগে সবাইকে কাজ করতে হবে। আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি কিভাবে তার কাজের পরিধিকে প্রসারিত করে বৈশ্বিক বিষয়গুলোকেও ইতিমধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দেন। নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। যে সরকারের মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি বিনির্মাণ করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আজ ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। ৭১-এর এই কালরাতেই অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। মাত্র এক রাতেই ঢাকা হয়ে উঠেছিল এক মৃত্যুপুরী। তবে ট্র্যাজেডির অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এই বর্বরোচিত গণহত্যার মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। যদিও সম্প্রতি মার্কিন প্রতিনিধি সভায় এ নিয়ে জোরালো প্রস্তাব উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রয়োজন আরও জোরালো কূটনৈতিক তৎপরতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাত ঘুমান্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার রক্তপিপাসু সেনাবাহিনী। কামানের গর্জন আর মেশিনগানের গুলিতে প্রকম্পিত হয় ঢাকা। ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। হানাদারদের মূল টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা। জহুরুল হক হল ও জগন্নাথ হলে ঢুকে নির্বিচারে হত্যা করা হয় ছাত্র ও শিক্ষকদের। বিভিন্ন তথ্য বলছে, শুধু ওই রাতেই ঢাকায় ৭,০০০ সহ সারা দেশে প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। তবে ৫৪ বছর পেরিয়ে গেলেও এই বর্বরোচিত গণহত্যার মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। গবেষকরা বলছেন, গণহত্যা নিয়ে দেশে বিদেশে রাজনীতির বিভাজন, সঠিক তথ্যের অভাব, আন্তরিকতার ঘাটতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যার স্বীকৃতি পায়নি। রিসার্চ, ডকুমেন্টেশন, পাবলিকেশন, আউটরিচ, তো আমার মনে হয় যে একটা গণহত্যা হওয়ার পরে ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে মনোযোগী হয়ে থাকা, লেগে থাকা, দেশীয় এবং আন্তর্জাতিক ফোরামে এটা স্বীকৃতি আদায় করার জন্য যে প্রচেষ্টা, সেখানেও আমাদের ঘাটতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের পরামর্শ, গণহত্যার সঠিক তথ্য উদ্ঘাটন করে স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো তৎপরতা চালানো। মাঠ পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর তথ্যভিত্তিক একটা ইতিহাস রচনা করা খুব জরুরি। দ্বিতীয় পর্যায়ে হলো কূটনৈতিক যে উদ্যোগ, এই দুইটার মধ্যে একটা সমন্বয় করা খুব জরুরি। এদিকে বাংলাদেশে ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে গত ২০শে মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব তুলেছেন কংগ্রেস সদস্য ল্যান্ডসম্যান, যেখানে উঠে এসেছে ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রস্তাবটি পাশের সম্ভাবনা খুব কম বলে মনে করছেন। আমেরিকান কংগ্রেসম্যান তার এই পরামর্শটিকে জাতীয়ভাবে এটাকে গুরুত্ব দিয়ে ২৫শে মার্চের
একটা নতুন ইতিহাস রচনা আমাদের জন্য খুব জরুরি। এটা নিয়ে যদি ব্যাপক লবিং না হয় মার্কিন কংগ্রেসে, একজন ডেমোক্রেটের উত্থাপিত একটা প্রস্তাব যদি ডেমোক্রেট যে সিনিয়র পার্টি মেম্বার্সরা সাপোর্ট না করেন এবং তার সাথে যদি একটা রিপাবলিকান কিছু কংগ্রেসম্যানের সাপোর্টে যদি না আসে এই ধরনের প্রস্তাবের প্রেক্ষিতে, তাহলে এটা পাস হওয়ার খুব একটা সম্ভাবনা দেখছি না। কাল রাতের বিভীষিকা মারিয়ে শুরু হয় 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে যার সফল পরিণতি 16 ডিসেম্বরের বিজয়। তবে অর্ধ শতাব্দী পরেও সেই গণহত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে শামা ওবায়েদ জানান, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রয়োজনে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে। জ্বালানি আমদানির বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সম্প্রতি মার্কিন কংগ্রেসে 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচার এবং স্বীকৃতি চেয়ে প্রস্তাব করেন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জানান, ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সচেষ্ট সরকার। প্রক্রিয়া চলমান আছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশে জ্বালানি মজুদ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। শামা ওবায়েদ জানান, আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনার পাশাপাশি প্রয়োজনে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। শামা ওবায়েদ বলেন, যে প্রবাসীরা অনিরাপদ বোধ করবেন তাদেরকে চার্টার্ড ফ্লাইটে দেশে আনতে প্রস্তুত সরকার। চার্টার্ড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনের দ্বার প্রান্তে দেশ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রংতুলির আঁচড়, সুরভিত ফুলের গাছ আর পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রস্তুত করা হয়েছে স্মৃতির স্তম্ভ। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর খুলে দেয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। আমারই করা প্রতিবেদনে দেখব বিস্তারিত। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলছে স্মৃতির স্তম্ভকে সাজানোর কাজ। রাত পোহালেই ভোরের আলোয় লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে এই প্রাঙ্গণ। ত্যাগ আর গৌরবের এই স্মৃতিসৌধে দাঁড়িয়ে নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার প্রকৃত মূল্য, আর পুরনো প্রজন্ম ফিরে যাবে সেই গৌরবময় স্মৃতির কাছে। শহীদদের স্মরণ করে জাতি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হবে স্বাধীনতার মর্যাদা অটুট রাখার, এই লাল সবুজের দেশকে হৃদয়ে ধারণ করার। ১৯৫২ থেকে ৭১ বাঙালি জাতির রক্তক্ষয়ী সংগ্রামের ধারক বাহক এই ৭ স্তম্ভ শুধুই কংক্রিট নয়, ত্যাগ, বেদনা আর অদম্য সাহসের এক একটি গল্প। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতির প্রাঙ্গণ। রংতুলির আঁচড় ও সুরভিত ফুলের গাছে দেয়া হয়েছে এক অনন্য রূপ। এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। আমাদের কাজ করে খুব আনন্দ ভোগ করি। প্রধানমন্ত্রী, বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আসবে, এই জন্য আমরা রং তুলি কাজ করতেছি, কাজ শেষ পর্যায়ে। স্মৃতির প্রাঙ্গণ সাজাতে ছুটিও কাটাতে পারেননি কারিগররা, তবু নেই অভিযোগ, কাজেই খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ। আনন্দ লাগে যে এগুলো কাজ আমরা করতেছি, প্রধানমন্ত্রী আসবে আমাদের এগুলা ঘোরার জন্য, দেখবে।
জাতির বীর সন্তানদের স্মরণ করে ২৬ মার্চ প্রথম প্রহরে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। মনির হোসাইন, সময় সংবাদ, সাফার। রাজধানীর রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অর্ধেকের বেশি দোকান পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে মজুত রাখা খাদ্যশস্য। ফায়ার সার্ভিস জানায় রাত ৩টা ৪৫ দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ৬টি ইউনিটের চেষ্টায় ৪টা ৪৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার ১,০০০ টাকা নোট অর্ধেক না, এটি আমার 10টা বান্ডিল আছে, 10 লাখ টাকা আমি এটি কই পাবো? 12:30 পর্যন্ত মানলাম ধুয়ে গেছে 2 ঘরে। ওই ঘরের মধ্যে আছে 4,000 না 5,000 মতন ক্যারেট। 1,000 ক্যারেট দাম 3 লাখ টাকা, 5,000 ক্যারেট এই ঘরে আছে মানে 2-3,000 ক্যারেট। এই সব শেষ। 6টা ইউনিটে কাজ করেছি আমরা। 4টা 45 সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখছেন যে কাঁচা বাজারের আমরা পুরো অংশটাই সেভ করতে পারছি, শুধু এখানে 30 থেকে 40টার মতো দোকান আগুনে পুড়ে গেছে। ল্যাব না থাকলেও মিলছে কাগজের রিপোর্ট। রাজধানীর কলেজ গেটে 5টি বেসরকারি হাসপাতালে অভিযানে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ ঘোষণা করা হয়েছে টিজি হাসপাতাল। রাতে চানখারপুল এলাকায় অভিযানে গিয়ে 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্কবার্তার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর তার সাফ কথা, অনিয়ম করলে কোনো ছাড় নেই। বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতালে অভিযানে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্রে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4টি শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। দালালের মাধ্যমে ঢাকার বাইরে থেকে রোগী ভাগিয়ে আনার ঘটনাও আছে। একটা লোক ওখানে জায়গা লম্বা ছোট ছেলেটা দালাল, ঢাকা মেডিকেল, ওখানে ট্রলিতে লোক আনা নেওয়া করে। অ্যাম্বুলেন্সরা বলেছে একটা হাসপাতাল আছে ব্রেনটারে, ওইখানে 50-60 হাজার টাকা দিলে অপারেশনটা হয়ে যায়, কিন্তু আইসিইউতে ঢুকে আমার ঘর থেকে 3-4 লাখ এরম দেওয়া যাচ্ছে। একই ভবনের প্রাইম হাসপাতালে ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজের রিপোর্ট। আমরা পুলিশ কেসে রুগী, আমরা রুগীদের কাছে বলিনি, হ্যাঁ, রুগীরা আমাদের কাছে এসে বলে না যে আমরা পুলিশ কেস, ঠিক আছে। 5টি হাসপাতালের অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ করে দেওয়া হয়েছে টিজি হাসপাতাল। আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালনার সিদ্ধান্ত ক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। এদিকে রাতে চাংখারপুলের 3টি হাসপাতালে অভিযানে যান খোদ মন্ত্রী। সরু সিঁড়ি, নোংরা পরিবেশ সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্ক করা হয়। আমরা রিথিঙ্ক করব এখন এই হাসপাতালগুলির ব্যাপারে, ক্লিনিকগুলির ব্যাপারে, এবং ডাক্তাররা যারা জড়িত, গভর্নমেন্ট চাকরি করে, এই ব্যাপারে আমরা বিধি মোতাবেক, আইন মোতাবেক কি করা যায় এটা আমরা করব। অনিয়মে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মানব পাচারের মামলায় 1/11 সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে 2007 সালে জরুরি অবস্থার সময়ে রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। 1/11 সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রাজধানী বারিধারার এলাকা থেকে গ্রেফতার করা হয় এক সময়ের ক্ষমতাধর জেনারেল ও ফেনী 3 আসনের সাবেক এই সংসদ সদস্যকে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায় তার বিরুদ্ধে ফেনীতে 6টি এবং ঢাকায় 5টি সহ মোট 11টি মামলা রয়েছে। আপাতত পল্টন থানার একটি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনো তদন্তাধীন। অনেকদিন হলে ওনাকে খুঁজতেছে, আর ওয়ারেন্টের আসামি তো সে,
তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ডিবি বলছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক ও সিআইডি। এদিকে তার সব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিবি। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষে চার্জশিট দেবে, তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে। বিকেলে আদালতে তোলা হয় এক সময়ের ক্ষমতাধর এই লেফটেন্যান্ট জেনারেলকে। পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিলেন, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। 2007 সালের 11 জানুয়ারি পর্দার আড়াল থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন সহ -2 ফর্মুলা বাস্তবায়নের প্রধান কারিগর হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছে মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, ঈদের ছুটি শেষ হয়েছে এবং একই সঙ্গে যেই বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদের আনন্দ শেষ হওয়ার সঙ্গেই ঢাকার মানুষ ফিরে আসছে ঢাকার বাইরে থেকে, এবং আমরা দেখছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে বেশ কর্মচাঞ্চল্য। কারণ সাধারণত বরিশাল থেকে, পটুয়াখালী থেকে বা ভোলা থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি অনেকগুলো লঞ্চ ছেড়ে এসেছে, এবং একই সঙ্গে বেশ কিছু লঞ্চ এখনও পথে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পারাবত 9 বা পারাবত 12 যে লঞ্চটি, সেই লঞ্চটি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ঘাটে এসে ভিড়েছে, এবং উচ্ছ্বসিত সাধারণ জনগণ যারা প্রিয়জন পরিবার ছেড়ে ঢাকায় ফিরে এসেছেন তারা জানাচ্ছিলেন যে তারা বেশ স্বস্তিতে তাদের যাত্রা শেষ করেছেন এবং তাদের এই ঈদের আনন্দ ভাগাভাগি করে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম যে এখানে যে লঞ্চগুলো ভিড়ছে সেই লঞ্চগুলো কিন্তু সাধারণত বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে আসে সেই লঞ্চগুলো কিন্তু কিছুটা ভোর রাতে, অর্থাৎ দিনের আলো ফোটার আগেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়। তবে এক্ষেত্রে আজ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত কিছুটা আবহাওয়ায় কুয়াশা থাকার কারণে বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে এসেছে সেই লঞ্চগুলো ছেড়ে আসতে কিছুটা দেরি হয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখি যে পটুয়াখালী থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো এবং ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো কিন্তু এখনও আমরা ঘাটে এসে পৌঁছতে দেখছি না। তবে অধিকাংশ লঞ্চই ঘাটে এসে পৌঁছেছে। সাধারণত আমরা যেটি দেখে থাকি যে এই ঈদ যাত্রার সময়ে সেটি হচ্ছে যে আগে যখন আমরা দেখতাম যে লঞ্চগুলোতে ব্যাপক ভিড় থাকতো, লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় এবং লঞ্চগুলোতে সাধারণত যাত্রী সংখ্যা স্বাভাবিকের তুলনায় অধিক বহন করার একটা অভিযোগ থাকলেও এখন আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে পদ্মা সেতু পরবর্তী সময়ে লঞ্চের যে ব্যবসা, সেই লঞ্চের ব্যবসায় কিন্তু বেশ ভাটা পড়েছে। এবং তারপর যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ঈদের সময়টিতেই কিন্তু লঞ্চে তেমন একটি গুরুত্বপূর্ণ আসলে লঞ্চের সময় বেশি একটা ভিড় হয়ে থাকে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে যারা আসলে লঞ্চে যেতে চান বা আসলে লঞ্চে ভ্রমণ করেন তারা আসলে সবসময় যেটি বলেন যে লঞ্চ যাত্রার যে স্বাচ্ছন্দ্য, সেই লঞ্চ যাত্রার স্বাচ্ছন্দ্য কিন্তু তারা উপভোগ করেন। এর কারণ হচ্ছে যে লঞ্চের যে জার্নি সেটি কিন্তু বেশ আরামদায়ক, এবং সারা রাত কোনো রকমের সে পথের যে ঝাঁকি, সেই ঝাঁকি ছাড়াই যখন মানুষ প্রিয়জনের কাছে পৌঁছানোর যে আনন্দ সেটি আসলে লঞ্চ জার্নিতেই পাওয়া যায় বলে আমাদেরকে সাধারণ মানুষরা জানাচ্ছিলেন। এবং অনেকেই বলছিলেন যে তারা আসলে ঈদের ছুটির যে সময়টি, সেই ছুটির সময়টিতে সড়কের দুর্ঘটনাকে এড়ানোর জন্য লঞ্চ জার্নিকে বেছে নিয়েছেন। এবং একই সঙ্গে কিছুদিন আগে এই সদরঘাট লঞ্চে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির পরও কিন্তু আমরা দেখেছি যে লঞ্চের যে যাত্রাপথ বা লঞ্চের যে ভোগান্তির যে কথা সেটি কিন্তু আমরা জনগণের কাছে এখন সাধারণ মানুষের কাছে শুনতে পাইনি। এবং একই সঙ্গে এর আগেও সড়কে বিভিন্ন রকমের নৈরাজ্যের কথা বা ভাড়া বেশি বা সময়ের মতো গাড়ি না ছাড়ার অভিযোগগুলো আসলেও লঞ্চে কিন্তু সেই অভিযোগগুলো আমরা পাইনি। আমরা বরাবরই দেখেছি যে এবারের গোটা ঈদ যাত্রায় লঞ্চে যারা
ভ্রমণ করেছেন তাদের সেক্ষেত্রে আসলে লঞ্চগুলো সময় মতো ছেড়েছে এবং লঞ্চে ন্যায্য ভাড়া নেওয়া হয়েছে, এমনটি আসলে সাধারণ দর্শকরা আমাদের সাধারণ যারা মানুষ তারা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পারাবত 12, সেই পারাবত 12 যে লঞ্চ সেটি থেকে আসলে পারাবত 12 যে লঞ্চ সেটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যাত্রীরা বেরিয়ে আসছেন এবং এই মাত্রই লঞ্চটি এখানে এসে ঘাটে এসে ভিড়েছে। এর আগে গতকালকে প্রায় 27টি লঞ্চ, ঈদের ছুটির শেষ দিনে গতকালকে কিন্তু 27টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে এবং 43টি লঞ্চ এখানে এসে পৌঁছেছিল। আমরা এখন পর্যন্ত আজ মোট কতটি লঞ্চ এখানে এসে ভিড়েছে সে তথ্য জানতে পারিনি, সেটিও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য জানাচ্ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ছাত্রদল কর্মী খোরশেদ আলম। মঙ্গলবার রাতে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রাতের অন্ধকারে সাগর তীরে ঢেউয়ের শব্দের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন খোরশেদ আলম। কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান তিনি। মঙ্গলবার রাত 10:30টার দিকে বালিয়াড়িতে খোরশেদ আলমের উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বন্ধুদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সাথে শুধু আমাদেরকে তো একজন ইনফরমেশন দিয়েছে, শুধু মেয়ে এটা। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন দুইজন বাইক নিয়ে আসছিল, একটা বাইক নিয়ে উনারাও গেছে আমাদের সাথে। এইখানে আমরা একটা টি শার্ট আর 2টা স্যান্ডেল পাইছি। খোরশেদ আলম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ছুটে আসেন জেলা ছাত্রদলের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। খোরশেদ আলম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। আর যাতে এরকম কোনো ঘটনা কক্সবাজার শহরে না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। কত আমাদের ভাইদের লাশ আমরা এইভাবে দেখতে পাবো, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আপনাদের বিবেক কখন জাগ্রত হবে? আপনারা ঘুম থেকে কখন উঠবেন? রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একাধিক দল। সেখান থেকে আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কবিতা চত্বরে বিচের দিকে, অন্ধকার বিচের দিকে ঘটনাটা ঘটছে 10:30টার দিকে। তো ওখান থেকে ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে নিলে ওখানে মৃত্যুবরণ করছে। আমরা সবাই এখন এই বিষয়টা উদ্ধারের তদন্তে আছে। কিছু তথ্য পাওয়া গেছে, বিষয়গুলো আমরা কনফার্ম হয়ে তারপর জানাবো। খোরশেদ আলমের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘুনা এলাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বেতার কেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে জানালেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এদিকে দেশের অবহেলিত উত্তর জনপদকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার আশ্বাস, দেশের জ্বালানি সংকট খুব দ্রুতই মোকাবেলা করা হবে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় তিনি জানান, জিয়া স্মৃতি জাদুঘর ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আমরা এই জিয়ার স্মৃতিকে চির অমর অম্লান করে এটা ইতিহাসের বিষয়বস্তু, অথচ সেটা ইতিহাসে পালন করা হয় না, এইটা আমরা করতে চাই। বর্তমান সরকার উত্তরের জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাটে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আগামী বাজেটে এই এলাকাটাকে কিভাবে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার। বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের খাল খনন কর্মসূচির এক উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, কর্মসংস্থান সৃষ্টিতে ড্রেজার নয় বরং শ্রমিক দিয়ে এই খাল খনন করবে সরকার। চাইতে
আমরা শ্রমিক দিয়ে এই খালটা খনন করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার টাকাটা দিয়েছেন। আমি মানুষকে আর ঢাকামুখী করতে চাই না। এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, বাংলার ঐতিহ্য ইতিহাসের সাক্ষী 200 বছরের পুরনো মসলিন কাপড় পুনরুদ্ধারে কাজ করছে সরকার। ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সিরডাপ মিলনায়তনে ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বইটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে 1.5 যুগে দেশকে কারাগারে পরিণত করেছিল তৎকালীন সরকার। 1.5 দশকে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত দুঃশাসনের বিশ্লেষণধর্মী নিবন্ধ নিয়ে প্রকাশিত হলো ফিরে দেখা সেই সময়। মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের সিডাপ কনফারেন্স সেন্টারে প্রকাশনা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গুম খুন আর ভয়ের সংস্কৃতি তৈরি করে দেশকে কারাগারে পরিণত করে রেখেছিল আওয়ামী সরকার। ইচ্ছে করে বাংলাদেশটাকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছিল, সেই কথাগুলোই কিন্তু ফিরে দেখা সেই সময় বইয়ের মধ্যে আমি লিখবার চেষ্টা করেছি। গুম খুন হত্যা, বিনা ভোটে নির্বাচন, কারচুপি নির্বাচন, অনেককে গুম করা হয়েছে, সেই গুমের কাহিনীগুলো এখানে লেখা হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জনগণের মৌলিক অধিকার হরণ করে আওয়ামী লীগ যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল এ বইটি তার জীবন্ত নথি। রাজনীতি বিশ্লেষকদেরকে আমি অনুরোধ করব, ফিরে দেখা সেই সময়ের এই তিনটি নির্বাচনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটকে আরো অনেক বেশি করে পোস্টমর্টম করতে হবে এদেশের গণতন্ত্রের স্বার্থে। এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। ফিরে দেখা সেই সময় বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আওয়ামী আমলে রাজনৈতিক ও সামাজিক অরাজকতার এক প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে বলে আশা আয়োজকদের। আমরা যেন গঠন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে পারি, মাননীয় তথ্যমন্ত্রী সেটার ব্যাপারে উদ্যোগ নেবেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্য নীতিতে উদার পথে হাঁটছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সঙ্গে সরকারের বাণিজ্য নীতি ও সম্পর্ক বিনিয়োগকে প্রভাবিত করবে। তড়িঘড়ি করে সই করা চুক্তি পর্যালোচনারও পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025 সালে মোট 85 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠে বর্তমানে ভুটানের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি 88.73%, তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎ সহ সেবা আমদানির মোট বাণিজ্যের 85%ই আসে ভারত থেকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই নির্ভরতা আরও বাড়তে পারে। ফলে ভূরাজনীতি ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত সহ দেশগুলোর সাথে সরকারের বাণিজ্যিক নীতি ও সম্পর্কের উপর নির্ভর করছে বিনিয়োগকারীদের আস্থা। ওনাদের একদম ক্লিয়ার একটা রূপরেখা ডেফিনেটলি আমরা আশা করব যে ওনারা তুলে ধরবেন, কেননা এই নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অপরচুনিটিগুলো ওপেন হবে। বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের আস্থা তৈরিতে বিনিয়োগে উদারীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি কতগুলো সম্পাদন করেছি, এর মধ্যে আমরা বিনিয়োগের ব্যবস্থাও আছে। এদিকে 1.5 বছরে যখন বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির ও প্রায় 1.5 লাখ মানুষ কর্মহীন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, বন্দর পরিচালনায় পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য, পানগাঁও টার্মিনাল 22 বছরের জন্য সুইজারল্যান্ড কোম্পানিকে ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতকে দেওয়া হয়। দেশের স্বার্থে এসব চুক্তি পুনরায় পর্যালোচনার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। ইন্টারিম সরকারের সময় অনেক ডিসিশন নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো আসেনি, ওগুলো এখন আসবে। যখন রেজাল্ট আসবে সেই বার্ডেন কি নতুন সরকার নেবে? কেন নেবে? এছাড়া কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনে সরকারি বন্ধ কলকারখানা চালু ও বেসরকারি বন্ধ কারখানায় উৎপাদনশীলতায় ফেরাতে জোর দিচ্ছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
শুধুমাত্র একটি খাল বদলে দেবে লাখো মানুষের ভাগ্য, বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানে। কৃষিতে বিপ্লব ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় চট্টগ্রামের 14 কিলোমিটার বামন সুন্দর খাল পুনর্খনন হলে আমূল পরিবর্তন ঘটবে দুই পাড়ে। 15,000 একর কৃষি জমি চাষাবাদের আওতায় আসার পাশাপাশি অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে 5,000 মেট্রিক টন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। একসময় পালতোলা নৌকা চলত চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বামন সুন্দর খালে, কিন্তু স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এখন তলদেশ প্লাস্টিক ও পলিজমে পরিণত হয়েছে বর্জ্যের ভাগাড়ে, পশু পাখি ও জীবজন্তুর চারণভূমি। ফলে থমকে আছে দুপারের লাখো মানুষের জীবনমান ও উন্নয়ন। এমন বাস্তবতায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসাবে শুরু হয়েছে খালটি পুনঃখনন। ফলে বর্ষায় পানি ধরে শুষ্ক মৌসুমে করা যাবে চাষাবাদ। কৃষকের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। এখন তো নতুন করে যদি খাল খনন করে করা হয় তাহলে মানুষ চাষাবাদ করতে পারবো, মাছও পাইব। কৃষি চাষাবাদ করব, মনে করেন শাক সবজি হইতে যত কিসিমের ফসল আছে সব করতে পারবো, সব করলে লাভবান হবে কৃষি। চাষবাস এখন আমরা এটি করতে পারবো, সর্বাধিক আমাদের সুবিধা হবে। মহামায়া থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 14 কিলোমিটার বামন সুন্দর খালটি মিরসরাইয়ের 6টি ইউনিয়নের উপর বয়ে গেছে, সংযুক্ত করেছে আরও ছোট বড় অনেক পাহাড়ি ও শাখা পোশাকা খালকেও। খনন শেষ হলে চাষাবাদের আওতায় আসবে দুপারের 15,000 একর কৃষিজমি, 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে, বাড়বে বুড়ো আবাদ, কমবে জলাবদ্ধতা। 14 কিলোমিটারের মধ্যে অলিরপুল থেকে বানিটোলা ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। ফলশ্রুতিতে কৃষকের সেচ খরচ কমবে এবং এই এলাকার কৃষকদের জীবনমান এবং সর্বোপরি আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। খালগুলো খনন না থাকার কারণে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা ফ্লাড হয়ে যাচ্ছে। এই খালে যদি পানি প্রবাহ থাকে তাহলে এই বোরো চাষটা হবে, আমাদের বন্যার আশঙ্কা থাকবে না, বৃষ্টির ফলে জলাবদ্ধতার আশঙ্কা থাকবে না। খাল খনন প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলায় পর্যায়ক্রমে 700 কিলোমিটার খাল খনন হবে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে চলছে 21টি খাল খনন। সারা দেশে খনন হবে 20,000 কিলোমিটার খাল। খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা যেটা চিন্তা করছি সেটা এটা জলাবদ্ধতা মুক্ত একটা নগরী, পাশাপাশি গ্রাম অঞ্চলে যেটা আমাদের দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে যেটা শুরু হয়েছে সেটা আমরা মনে করি যে আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গ্রামে গঞ্জে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে কৃষির মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ, সেই জায়গায় আমার মনে হয় এই কাজগুলো হচ্ছে। যে এই খাল খননের যখন সম্পাদন হবে 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য এখানে উৎপাদিত হবে। 1977 থেকে 1981 সালের মধ্যে গ্রামীণ জনপদের উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে 279টি প্রকল্পের মাধ্যমে প্রায় 3,600 মাইল দৈর্ঘ্যের প্রায় 1,500 খাল খনন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতে লক্ষাধিক একর জমি সেচের আওতায় আসায় ঘটেছিল কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন। প্রায় 45 বছর আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিল সেটি আবার নতুন করে শুরু করেছে তারই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষি নির্ভরতার দিকে ফিরে যাবে নতুন করে আবার বাংলাদেশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল 2025 সালের জুলাইয়ে বগুড়া থেকে উড়বে যাত্রীবাহী বিমান। উত্তরবঙ্গের মানুষ ভেবেছিলেন এবার হয়তো তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। সেই জুলাই পেরিয়ে বছর শেষ হয়েছে, তবে এই জনপদে শোনা যায়নি কোনো যাত্রীবাহী বিমানের শব্দ। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে জমি অধিগ্রহণের কোনো চিঠি না দেয়ায় বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণের কাজ থমকে আছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী 2025 সালের জুলাইয়ে বগুড়া থেকে ওড়ার কথা যাত্রীবাহী বিমান, কিন্তু বাস্তবে তা এখনো হয়নি। কারণ অনুসন্ধানে জানা যায় সরকারের দেওয়া 10 কোটি টাকা বরাদ্দে বিমানবন্দরটি রানওয়ে, ট্যাক্সিওয়ে ও টার্মিনালের সংস্কার কাজ শেষ, কিন্তু নেই আধুনিক যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিট সহ প্রয়োজনীয় নিরাপত্তা ও কাস্টমস ইমিগ্রেশন অবকাঠামো। তাই এটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী হয়ে ওঠেনি।
3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও প্রায় 1200 কোটি টাকা প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকায় দৃশ্যমান অগ্রগতি নেই। প্রথম ধাপে রানওয়ে 6000 ফুটে উন্নতি করতে প্রায় 100 একর জমি প্রয়োজন হবে, যাতে ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। পরবর্তীতে 10,000 ফুটে সম্প্রসারণের জন্য লাগবে আরও প্রায় 300 একর জমি। অর্থায়ন সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি আটকে থাকলেও স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত বিমানবন্দরটি চালুর দাবি জানিয়েছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যোগাযোগের অভাবেই অনেক কিছুই বগুড়ায় করা সম্ভব হয় না। বগুড়া এয়ারপোর্ট হলে যেমন ব্যবসায়ীদের উপকার হবে, যে পর্যটক যারা আছে তাদের জন্য উপকৃত হবে। 10 বছর তো সরকারিভাবে কোনো উন্নয়ন হয়নি। আমরা যতটুকু পেরেছি বগুড়ার লোকজন ব্যবসায়ী উন্নয়ন করে নিয়ে গেছে বগুড়াকে। খুব দ্রুতই যাতে বগুড়ার এই বিমানবন্দরের রানওয়েটা একদম আন্তর্জাতিক মানের বিমানবন্দরের রানওয়ে চালু করে। বিমানবন্দর চালু নিয়ে জেলা প্রশাসক দিলেন গতানুগতিক আশ্বাস। অবশ্য সম্প্রতি বগুড়া এসে বিমানবন্দরটি দ্রুত চালুর আশ্বাস দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আমরা একটি বড় কমিটি করেছি, সেই কমিটির রিপোর্ট পেলে এই রিপোর্টের আলোকে আমরা মিনিস্ট্রিকে জানাবো। যে সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলোই যেন অ্যাভেল করতে পারে বগুড়া জেলা, সেই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। বিমানবন্দর যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং আমাদের অগ্রগতি কত দূর আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং ওই অগ্রগতি থেকে শেষ পর্যন্ত নিয়ে গেতে কি করার প্রয়োজন যাতে এগুলো বাস্তবায়ন হয় আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। 1995 সালে ভূমি অধিগ্রহণের পর 2000 সালে রানওয়ে, অফিস ও আবাসিক ভবন নির্মাণ কাজ শেষ হয় বিমানবন্দরটির। 2005 সালে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হলে সেখানে তারা ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল গড়ে তোলে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় কৃষকের আবাদি প্রায় 25 বিঘা জমিতে সেচ বন্ধ করে দিয়ে সেখানে বিনোদন পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। অনাবাদি পড়ে থাকা জমি দখলে নিতে ভুক্তভোগী কৃষকরা বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন। প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর নিয়ামতপুরে আমইল গ্রামে আবাদি জমিতে তৈরি করা হচ্ছে বিনোদন পার্ক। ফসলের জমিতে সেচ বন্ধ করে দেওয়ায় চলতি মৌসুমে প্রায় 25 বিঘা জমিতে ধান রোপণ করতে পারেনি চাষিরা। মালিক জমি দিতে অস্বীকৃতি জানালে জোর করে দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বিনোদন পার্ক গড়ে তুলতে উদ্যোগ নেয় সাথী নামের এক ব্যক্তি। তার একটি পরিত্যক্ত ধানের চাতালকে প্রথমে জায়গা নির্ধারণ করে, কিন্তু পার্কটি সম্প্রসারণ করতে গিয়ে আশপাশের প্রায় 25 বিঘা জমিতে পিলার বসায়। আমার এখানে 2 বিঘা জমি, 2 বিঘা জমির মধ্যে 12 কাঠা জমি অলরেডি জবরদখল নিয়ে নিছে, আর 1.5 বিঘা জবরদখলে পাইতারা করতেছে। এর আগে খুঁটিগুলো পুঁতেছে, আমাদেরকে না জানিয়ে খুঁটি পুঁতেছে, না বলে খুঁটা মারিছে। এখানে 3টা করে ফসল হয় জমিত, সাইডে পানি চাচ্ছি, পানিও দেয় না, এতেও পানি দেয় না, এ যাবৎ জমি পড়ে আছে। ধান আবাদ হয় এখানে, এবার পানির জন্য ধান হচ্ছে না। তবে জমিতে সেচ বন্ধ করে দখলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিনোদন পার্কের পরিচালক। আমি কারো জমি দখল করিনি কিংবা আমি দখল করতেও চাই না। আমি আমার যতটুকু এরিয়া আছে আমি ততটুকুর মধ্যেই করব এবং করছি। ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। অভিযোগ পেয়েছি এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি উপজেলা কৃষি কর্মকর্তাকেও জানিয়েছি যাতে সরেজমিনে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নিতে পারে। আইনের মধ্যে যতটুকু কভার হবে অতটুকু অবশ্যই আমি সহযোগিতা করব, এটা তো আমার নৈতিক দায়িত্ব, প্লাস দাপ্তরিক দায়িত্ব। বিনোদন পার্ক গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে অনাপত্তিপত্র নেওয়ার বিধান থাকলেও উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে তা নেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সপ্তাহ না পেরোতেই কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক স্থাপনা। এ সময় উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উচ্ছেদের সপ্তাহ পার না হতেই বালিয়াড়িতে ফের ব্যবসায়ীদের অস্থায়ী স্থাপনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আবারও অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথমে ঝাউবাগান এলাকায় থাকা স্থাপনাগুলো ট্রাকে তোলা হয়, অনেকে আবার নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। রোডের পাশে যেটুকু আছে ওটাও ভাঙতেছে,
কারণ আমরা আসলে গাড়িগুলো রাখবো কোথায়, এতগুলো গাড়ি। উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়ার কথা বলেও আমাদেরকে কিছু হচ্ছে না। মারমেড এলাকায় উচ্ছেদে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ব্যবসায়ী। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন। ১২ মার্চ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা ৫ দিনে সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল ৬৩০টি স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত ১৭ বছর এটা না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু ১,০০০ কোটি টাকার প্রজেক্ট ১০,০০০ কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। ভোলার ইলিশঘাট পরিদর্শন শেষে তিনি বলেন, ঘাটে ঘাটে গিয়ে তদারকি করা হচ্ছে, সুযোগ নেই অতিরিক্ত ভাড়া আদায়, সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। প্রত্যেকটি লঞ্চ ঘাটে আমরা দেখার চেষ্টা করছি, আমরা জাহাজ কর্তৃপক্ষ যারা জাহাজ পরিচালনা করছেন তাদেরকে সব বিষয়ে সতর্ক করার এবং সতর্ক রাখার চেষ্টা করছি। জাহাজগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছেন, প্রত্যেকটি জাহাজের ভাড়া ঠিকমতো নিচ্ছেন কিনা আমরা সেই বিষয়টি চেক করে দেখছি। সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। আওয়ামী লীগের পরিণতি থেকে জামায়াত ও বিএনপিকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার কক্সবাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতি বুঝে ফেলেছে যে ওনারা এই জুলাই সনদের মূল স্পিরিট থেকে একেবারে 180 ডিগ্রি পুরা রিটার্ন করেছেন। সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী শাসন আর দলীয়করণের আত্ম অহম্বিকা দাম্ভিকতায় যখন সবকিছুকে তারা তুচ্ছ মনে করেছিল আমাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না, তাদের কি পরিণতি হয়েছে ওখান থেকে বিএনপিকেও শিক্ষা নিতে হবে, জামাত ইসলামীকেও শিক্ষা নিতে হবে। মাদারীপুরে ইজি বাইক খাদে পড়ে নিহত হয়েছেন বাবা, মা, মেয়ে সহ আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয়রা জানান, কালকিনের উত্তর উড়াচর এলাকা থেকে বাঁশগাড়ির দিকে যাচ্ছিল ইজি বাইকটি। নীলমণি ব্রিজ পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটি উল্টে খাদে পড়ে যায়। এতে চান মিয়া, তার স্ত্রী ও মেয়ে সহ 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চান মিয়াকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরে 10 কেজি গাঁজা সহ 2 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারে অভিযান চালানো হয়। পরে 2 ব্যক্তিকে গাঁজার চালান সহ গ্রেফতার করা হয়। পরে আটককৃতদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নৌপথে যে কোনো অপরাধ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ডের সদস্যরা। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। এর আগে সোমবার দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের ছোড়া গুলিতে আহত হন আব্দুর রহিম নামে এক পথচারী। মানিক নামে আরেক ব্যক্তিকে চেইন দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত কচুরিপানা ও পানি না নামার কারণে প্রতি বছর নাটোরের চলন বিলে বাড়ছে অনাবাদি জমি। চলতি বড় মৌসুমে সিংড়ার প্রায় 2100 বিঘা জমিতে ধানের আবাদ করতে না পারায় লোকসানে কৃষক। কৃষি বিভাগ বলছে, চলন বিলে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণেই এই দুর্দশা। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, সমীক্ষার প্রতিবেদন পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে প্রতিবেদন।
বিঘার পর বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে আছে। কচুরিপানায় ভরা জমি। বিঘা প্রতি প্রায় ৫,০০০ টাকা খরচে পরিষ্কার করে জমিগুলো আবাদি উপযুক্ত করা হয়েছে। তবে নাটোরের জলার বাতার এই জমিগুলোতে বেশি পরিমাণ কচুরিপানা থাকায় পরিষ্কার করতে সময় বেশি লাগায় এখনও অনাবাদি। চলনবিলের সিংড়া উপজেলায় বেশ কিছু এলাকার চিত্র এমন। কৃষি বিভাগ জানায় প্রায় ২১০০ বিঘা জমিতে বড় মৌসুমে ধান আবাদ করা সম্ভব হয়নি। কৃষকরা বলছেন চলনবিলের খাল ও নদীর গভীরতা না থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে রাস্তা ও ভবন নির্মাণ করায় ঠিকমতো পানি নামতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান তারা। বন্ধ হওয়ার জন্য কচুরি পানি আটকে গেছে, আটকে যাওয়ার জন্য এত পানি বাড়ানোর প্রয়োজন নাই। ঘর বাড়ি করে রাখছে তাহলে তো পরিকল্পনার অপরিকল্পিত ভাবে করেছে। সরকারের কাছে আবেদন আমাদের এই নদী খালগুলো যত সংস্কার করে দিতে। কৃষি বিভাগের দাবি অপরিকল্পিতভাবে কয়েকশো পুকুর খননের কারণে চলন বিল তার অস্তিত্ব হারাচ্ছে। বিলটি আগের অবস্থায় ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চলন বিলের বৈচিত্র্য রক্ষা করা এবং আগের পর্যায়ে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেটি করা আসলে দরকার, কারণ না হলে আমাদের কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে দিনে দিনেই। আর পানি উন্নয়ন বোর্ড জানায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর হালতি ও চলন বিল নিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে সমীক্ষা প্রতিবেদন জমা দেবে। সে অনুযায়ী কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে তাদের সার্ভে এবং অন্যান্য কাজ চলমান আছে। এই স্টাডি রিপোর্ট পাওয়ার পরে স্টাডি রিপোর্টের সুপারিশ অনুযায়ী চলন বিল নিয়ে কাজ বাস্তবায়ন করা হবে। চলন বিলের মধ্যে প্রায় ২২ বর্গ কিলোমিটার সিংড়া উপজেলায়। সময় সংবাদ, নাটোর। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গত বছর থেকে শুরু হয়েছে রাবার ড্যামের মাধ্যমে পানি ধরে রাখার কার্যক্রম। এতে উজানে কিছুটা পানি থাকলেও ভাটি অঞ্চল একেবারেই পানি শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাবার ড্যাম নির্মাণ করে ভাটির ২৬ কিলোমিটার নদী হত্যা করা হয়েছে। বেশ কয়েকটি স্থানে পানি প্রবাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। তবে বিকল্প উপায়ে পানি প্রবাহ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শাহজাহান আলীর তোলা ছবি ও জাহাঙ্গীর আলমের পাঠানোর তথ্যের রিপোর্ট। একসময়ের খরস্রোতা মহানন্দা নদীতে এখন জেগে উঠেছে চর। কোথাও হাঁটু পানি, আবার কোথাও চাষাবাদ করা হয়েছে বিভিন্ন ফসল। এসব ফসলে সেচ দিতে কিছু দূর পর পর নদীর বুকেই পোঁতা হয়েছে গভীর নলকূপ। চাঁপাইনবাবগঞ্জের চর মোহনপুর এলাকায় মহানন্দা ও পাগলা নদীর মিলনস্থলে এমন চিত্র। স্থানীয়রা জানান, মহানন্দার ৯৬ কিলোমিটার আন্তঃসীমানা নদী। ভারত থেকে বাংলাদেশের প্রবেশ মুখ থেকে নদীর ৭০ কিলোমিটার দূরে জেলা শহরের রেহাইচর এলাকায় নির্মাণ করা হয়েছে রাবার ড্যাম, যার মাধ্যমে নদীর একটি অংশে পানি আটকে রাখা হয়েছে। এতে ২৬ কিলোমিটার ভাটি এলাকায় দেখা দিয়েছে পানি শূন্যতা। রাবার বাঁধ দেওয়াতে পানি খুব সমস্যা হয়েছে, নদীতে পানি হয় না। রাবার বাঁধের কারণে পানি তলে চলে গেছে, তারপরে মোটর দিয়ে পানি উঠেছে, হাফ পানি উঠছে। পানি যদি ছেড়ে দেয় তাহলে আমার সুবিধা হবে, বা জল মোটরের পানিটা হাতে পাবো। নদীতে যদি পানি না থাকে তাহলে এই জমিগুলোতে চাষাবাদ করা সম্ভব হবে না। রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা বলছেন, সংকট সমাধানে মহানন্দা নদী খনন করে পদ্মা নদী থেকে পানি সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডাউন স্ট্রিমের এই ২৬ কিলোমিটারের জন্য আমাদের একাধিক চিন্তা ভাবনা রয়েছে প্ল্যানিং ফেজে। খনন হোক বা এটা ওঠানামার মাধ্যমে হোক, যেটাই হোক না কেন, সেই ব্যাপারে আমাদের নজর আছে এবং আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিব। মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের জুন মাসে। ৩৫৩ মিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে মোট ব্যয় হয় ২৪৬ কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পাবনার ঈশ্বরদীতে এখন লিচুর মুকুলের সুবাস। চলতি বছরে অনুকূল আবহাওয়া আর সময় মতো পরিচর্যার কারণে বাগানে এসেছে আশানুরূপ মুকুল। তাই ভালো ফলনের প্রত্যাশায় এখন পরিচর্যায় ব্যস্ত চাষিরা। সবকিছু ঠিক থাকলে এবার জেলা থেকে প্রায় ৬০০ কোটি টাকার লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। আসিফ আহমদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। ফাগুনের সূর্যে উত্তপ্ত হাওয়ায় দুলছে লিচুর মুকুল। মৌম গন্ধে সুবাসিত জনপদ। বাগানীরাও ব্যস্ত গাছ পরিচর্যায়।
সুস্বাদু আর রসালো মৌসুমী ফল লিচু। পাবনায় মৌসুমী ফলটির সুনাম রয়েছে দেশ জুড়ে। সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও চাটমোহর এলাকায় সারি সারি লিচুর বাগান। এরই মধ্যে ছোট বড় সব বাগানেই গাছে গাছে লিচুর মুকুলে ছেয়ে গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা চাষিদের। প্রচুর মুকুল, ফলনও খুব, মানে 2-4 বছর ভিত্তি এরকম মুকুল নাই। কিলমিল পরে ঝড়ঝাঁটে যদি হয় তাহলে আর আমার ধরেন করার কিছু নেই। এবার আশা করা যায় যে ভালো একটা ফলন পাওয়া যাবে। ঝড় বৃষ্টির কারণে ফুল ঝুড়িয়ে পুড়িয়ে যাচ্ছে, এর কারণে মধুটা কম হচ্ছে। আবহাওয়া সহ সবকিছু ঠিকঠাক থাকলে এবার প্রায় 600 কোটি টাকা লিচু বিক্রির আশা কৃষি বিভাগের। এবছর লিচুর ব্যাপক সমাগম হয়েছে এবং আমরা আশা করি আমাদের লক্ষ্যমাত্রা যেটা 4700 হেক্টর জমিতে লিচু আবাদ হয় পরিকল্পিতভাবে, এবছর আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পেরেছি এবং উৎপাদনেও আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবো বলে আশাবাদ। জেলায় 4624 হেক্টর জমিতে লিচুর বাগান, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা 34,998 মেট্রিক টন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। কিশোরগঞ্জে নদীর দখল মুক্ত রাখার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইটনার লাইমপাশা ভাটিরাজিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, লাইমপাশা গ্রামের পাশের উন্মুক্ত নদীতে সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তবে একটি মহল অবৈধভাবে নদীটি দখলের চেষ্টা করছে। এ সময় নদী দখল ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। কেন্দ্রীয় শহর বনে ব্রাকে কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনও। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর আর্টিলারি এবং ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, যদিও ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে লারিজানির পদে বসলেন বাকের জালকাদের। ইসরায়েল লক্ষ্য করে 10 ঘন্টারও কম সময়ে 7 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফা অঞ্চলে বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তেহরান। এতে ইসরায়েলের সামরিক যোগাযোগ ও স্যাটেলাইট রিসিভার স্টেশনকে লক্ষ্য করা হয়েছে বলেও দাবি করে দেশটি। এতে ইসরায়েলের কেন্দ্রীয় শহর বনে ব্রাকে বেশ কয়েকজন হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবনও। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালিয়েছে। রাবাত হালাথিন, আল আদিসা ও মিসগাপ এমের এলাকায় ড্রোন ও গাইডেড রকেট ব্যবহার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে আমিরাতে সেনাদের সঙ্গে কাজ করা মরক্কোর এক ঠিকাদার নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আমিরাতি সেনা আহত হয়েছেন। ইরান ও লেবাননে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান ও সামরিক বাহিনীর ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। ইস্পাহান, তাবরিজ, তেহরানের কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। লেবাননের দক্ষিণে বিভিন্ন শহর লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে তেল আবিব, সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে লারিজানির পদে বসলেন বাকের জোলকাদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, এমনকি ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য অর্থাৎ ইরানের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ কমিয়ে আনা ও পারমাণবিক অগ্রগতি রোধ এর মধ্যেই অর্জিত হয়েছে। তবে ট্রাম্পের ধারণা তিনি যুদ্ধ শেষ করতে পারবেন, কিন্তু সেটাও তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল 12 নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। বলা হয়, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। ট্রাম্পের মন্তব্যকে সরাসরি অস্বীকার করেছে ইরান। তেহরান কর্তৃপক্ষ এবং বিশ্লেষকরা ট্রাম্পের বক্তব্যকে বাজার চালানোর জন্য একটি কৌশল বলে ব্যাখ্যা করেছেন। বলেন, যে কোনো শান্তি আলোচনা বা চুক্তি ঘটার আগে তেহরান তাদের শর্ত অনুযায়ী এগোতে চায়। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের কৌশলে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা। শীর্ষ নেতৃত্বকে হত্যায় ঘটেনি, গণঅভ্যুত্থান পাল্টেছে সেই হিসাবও। পাল্টা তেহরানের আরও কঠোর অবস্থানে যাওয়ার আশঙ্কা দেখছেন তিনি।
ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে দেশটিতে বিদ্রোহ বা গণ অভ্যুত্থান ঘটানোর কৌশল নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু এটিকে ভুল হিসেব বলে মন্তব্য করেছেন সাবেক মোসাদ কর্মকর্তা রামি ইগরা। তার মতে আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যার পর জনগণ রাস্তায় নামবে এমন ধারণা বাস্তবে দেখা যায়নি। তিনি বলেন, কোনো বিপ্লব ঘটাতে হলে শক্তিশালী গণ আন্দোলন ও স্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা বর্তমানে ইরানে অনুপস্থিত। নির্বাসিত নেতা রেজা পাহলভিকে সামনে রেখে পরিবর্তন আনার ধারণাকেও অবাস্তব বলে মনে করেন তিনি। তার মতে বাইরের চাপ দিয়ে ভেতরের শাসন পরিবর্তন করা সহজ নয়। চলমান বিমান হামলা নিয়েও প্রশ্ন তোলেন এই সাবেক মোসাদ কর্মকর্তা। বলেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো যুদ্ধ জেতা যায় না, স্থলভাগে সেনা উপস্থিতি ছাড়া চূড়ান্ত ফল অর্জনও সম্ভব নয়। তাই এই কৌশল ইরানকে দুর্বল করার বদলে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সংঘাত ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন সাবেক এই মোসাদ কর্মকর্তা। নতুন ধর্মীয় নির্দেশনায় পারমাণবিক বোমার পক্ষে অবস্থান নেয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে। পাশাপাশি সংঘাতটি ধীরে ধীরে জ্বালানি যুদ্ধের দিকে মোড় নিচ্ছে, যা বৈশ্বিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধে ধাক্কায় এশিয়ার জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল গ্যাস সরবরাহে লেগেছে বড় ধরনের ধাক্কা। এতে বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে কঠিন বাস্তবতা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, আর এর বেশিরভাগই এশিয়ার জন্য। এ কারণে তেলের দাম বেড়েছে, সরবরাহ কমেছে, আর জ্বালানি সংকটে চাপে পড়েছে পুরো অঞ্চল। ফিলিপিন্সে এই সংকট সরাসরি আঘাত এনেছে পরিবহন খাতে। দেশটির সরকার জ্বালানি নিয়ে জারি করেছে জরুরি অবস্থা। গাড়ি চালকদের আয় একেবারে কমে গেছে, অনেকেই দিন শেষে কিছুই পাচ্ছেন না। কৃষক ও জেলেদের কাজও থমকে গেছে জ্বালানির দাম বাড়ায়। সরকার সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। থাইল্যান্ডে সরকার বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। অফিসের কাজ বাসা থেকে করা, কম সময়ে কাজ করা আর এসি কম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি কিনতে লম্বা লাইনেও দাঁড়াতে হচ্ছে, এমনকি সপ্তাহে একদিন ছুটি দিয়ে জ্বালানি সাশ্রয়ের চেষ্টা চলছে। ভারতেও সংকট তীব্র হয়ে উঠেছে। গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লাখো শ্রমিক কাজ হারানোর ঝুঁকিতে। অনেক রেস্তোরাঁ আংশিক বা পুরোপুরি বন্ধ, আর মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একই অবস্থা মিয়ানমারেও, যেখানে জ্বালানি বাঁচাতে গাড়ি চলাচলে সীমাবদ্ধতা আনা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ লেবাননের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিল ইসরায়েল। হিজবুল্লাহকে টার্গেট করে নিরাপদ অঞ্চল তৈরির ঘোষণা দিয়ে পুরনো ইতিহাসের ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমনকি নাগরিকদের পুনর্বাসন করছে সীমিত আকারে। বিশ্লেষকরা বলছেন, এতে করে অঞ্চলটিতে সংঘাতের ঝুঁকি আরও বাড়ল। দক্ষিণ লেবাননের লিতানি নদীর 5টি সেতু ধ্বংস করেছে ইসরায়েল। হিজবুল্লাহ এগুলো অস্ত্র পরিবহনে ব্যবহার করতে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের। তিনি জানান, অঞ্চলটির বড় অংশে সেনা মোতায়েন করা হবে, তৈরি করা হবে নতুন নিরাপদ অঞ্চল। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয়দের ফেরত যেতে দেওয়া হবে না বলেও জানান তিনি। 3 সপ্তাহ ধরে ইসরায়েলের হামলায় লেবাননে 1072 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 121 শিশু ও 42 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ায় মানবিক সংকট বেড়েই চলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের লক্ষ্য উত্তর ইসরায়েলকে হিজবুল্লাহর আঘাত থেকে রক্ষা করা। লেবাননের শিয়া মুসলিম জনগোষ্ঠীর কেন্দ্র দেশটির দক্ষিণ অঞ্চল, এটাই হিজবুল্লাহর মূল ভিত্তি। তবে এখানে খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে। আবারও লড়াই করার প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ কর্মকর্তা হাসান ফজলুল্লাহ বলেছেন, এটি অস্তিত্বের জন্য হুমকি এবং তাদের কোনো বিকল্প নেই। এই আগ্রাসন মোকাবিলা করতে ভূমিকে ধরে রাখতে হবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সাম্প্রতিক অবস্থান অঞ্চলটিতে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম কানুনকে উল্টে দিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা প্রধান প্রসিকিউটর লুইস মোরেনো ওকাম্পো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের প্রতিশোধে নিয়ম বিরোধী সংঘাতের প্রতিচ্ছবি স্পষ্ট বলেও মত তার। বলেন, শাস্তিমূলক ব্যবস্থা বা রক্ষণশীল নীতি এখন কার্যকর হচ্ছে না।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই ধরনের লক্ষ্য আক্রমণ সাধারণত যুদ্ধে বৈধ নয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রতিষ্ঠাতা প্রধান প্রসিকিউটর লুইস মোরন ওকাম্পো বলেন, এই আক্রমণ অপরাধ হিসেবে বিবেচিত। তিনি যুক্তি দিয়েছেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংঘাতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছে। অন্তত 9টি দেশে 40টির বেশি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন হুমকি ও ইরান ইসরায়েলের কার্যক্রম রুল অফ ম্যান নীতি প্রতিষ্ঠা করছে। অর্থাৎ এক দেশের প্রেসিডেন্টের সিদ্ধান্তই নিয়ম হিসেবে ধরা হচ্ছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বার্তা প্রেরণ করছে এবং সহযোগীদের মধ্যে আস্থা ক্ষুণ্ণ করছে বলেও মত তাদের। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধ বাড়লে লাভ কার হয় এই প্রশ্ন এখন সবার। ইউক্রেন থেকে ইরান সবখানেই বাড়ছে অস্ত্র কেনাবেচা। বিশ্ববাজারের সবচেয়ে বড় লাভ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান, প্রশান্ত মহাসাগরীয় উত্তেজনা সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠেছে অস্থির। এই প্রেক্ষাপটে অস্ত্রের বৈশ্বিক বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। কৌশলগত বিশ্লেষকদের বড় অংশ আশঙ্কা করছেন, বহুমুখী সংঘাতে নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। স্টকহোম ভিত্তিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সময়ে অস্ত্র স্থানান্তর বেড়েছে এবং এর ধরনেও এসেছে বড় পরিবর্তন। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে অস্ত্র আমদানি বেড়েছে 155%। ইউক্রেন নিজেই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ, আর ভারত দ্বিতীয় অবস্থানে থেকেও নিজস্ব উৎপাদনে জোর দিয়ে আমদানি কিছুটা কমিয়েছে। রপ্তানির ক্ষেত্রে শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট অস্ত্র রপ্তানির প্রায় 43% তাদের নিয়ন্ত্রণে। ফ্রান্স দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর রাশিয়ার অংশীদারিত্ব কমে গেছে উল্লেখযোগ্যভাবে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল সহ উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা উদ্বেগের কারণে অস্ত্র কেনা বাড়ছে। বিশ্ব প্রতিরক্ষা ব্যয়ও দ্রুত বাড়ছে। 2025 সালে তা পৌঁছেছে প্রায় $2.63 ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই ব্যয়ের শীর্ষে। ইউরোপের সামরিক বাজেট গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, আর প্রযুক্তি নির্ভর যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ ও ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ছে। ফলে অস্ত্র শুধু প্রতিরক্ষা নয়, বৈদেশিক নীতি ও প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহার হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। রুশ ড্রোন হামলায় ইউক্রেনের নাগরিকদের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও 4 জনের মৃত্যুর খবর মিলেছে। একই সঙ্গে আহত হয়েছেন 30 জনের বেশি। রাশিয়া সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড 948টি ড্রোন ব্যবহার করেছে। জেলেনস্কি বলছেন, রাশিয়াকে শান্তি আলোচনায় ফেরাতে আরও চাপ প্রয়োজন। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের হামলায় ইউক্রেনের পলতাভা, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, হোটেল এবং শিল্প অবকাঠামো। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বন্ধ রয়েছে। রাশিয়া সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রেকর্ড 948টি ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 365টি ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আরও সুরক্ষা প্রয়োজন বলে জানায় তারা। লভিভে দিনভর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এতে একটি শতবর্ষী সরকারি ভবনে আগুন লেগেছে। ঐতিহাসিক সেন্ট অ্যান্ড্রু চার্চের আশপাশে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এই আক্রমণ স্পষ্টভাবে দেখাচ্ছে যে তারা শান্তি চায় না। তিনি আরও বলেন, রাশিয়ার ওপর যথাযথ চাপ না থাকলে এবং তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি না হলে তারা যুদ্ধ থেকে সরে আসবে না। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির গণভোটে বিচার সংস্কার প্রস্তাবে না ভোট বিজয়ী হয়েছে। ফলাফল অনুযায়ী বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আপাতত স্থগিত। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা এ ফলাফলে স্বস্তি প্রকাশ করেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত গণভোটে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়েছে। এই ফলাফল নিশ্চিত করেছে যে প্রস্তাবিত পরিবর্তন আপাতত কার্যকর হবে না এবং বিচার বিভাগের বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশি সহ বিদেশি প্রবাসীরা এই ফলাফলকে ইতিবাচক মনে করছেন। দীর্ঘদিন ধরে বসবাসের বৈধতা, কাজের অনুমতি বা নাগরিকত্বের জন্য আবেদনকারীরা আশা করছেন চলমান মামলা ও প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী চলবে, যা তাদের ঝুঁকি কমাবে। অভিবাসন বিষয়ক কার্যক্রমে যুক্ত বাংলাদেশিরা বলছেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মামলা ও কাগজপত্র প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন হতো। না ভোটের ফলে চলমান কাঠামো অপরিবর্তিত থাকায় প্রবাসীদের জন্য পরিচিত ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে। ফলাফলে বিদেশিদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন বর্তমান সরকার বিচার ব্যবস্থায় আর প্রভাব বিস্তার করতে পারবে না, ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমেছে। গণভোটের এই রায় শুধু রাজনীতিতেই নয়, বরং এখানে বসবাসরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়া আগামী 27 সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সমালোচনা হলেও দেশের প্রয়োজনে দল নির্বাচনে হার্ড লাইনে যেতে প্রস্তুত বিসিবির নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রিজিওনাল ক্রিকেট বিবেচনায় রেখে নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক, শুধু অবসরের জন্য নয়। সাকিবকে দীর্ঘমেয়াদে দলে চান বাশার। তারুণ্য অভিজ্ঞের মিশ্রণ হওয়ায় নির্বাচক প্যানেলের কাজ করা সহজ হবে বলেও মনে করেন চেয়ারম্যান। একদিন আগেই নতুন করে বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রায় 8 বছর কাজ করেছেন নির্বাচক হিসেবে, মাঝে 2 বছর ছিলেন ভিন্ন ভূমিকায়। ঈদের ছুটি শেষে প্রধান নির্বাচক হিসেবে প্রথম দিন অফিস করলেন বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানালেন সাবেক অধিনায়ক। নবনিযুক্ত প্রধান নির্বাচক কিছুটা কঠোর বার্তায় দিলেন দল গঠন নিয়ে। ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিয়ে নিই। মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে, প্লেয়ারের পুলটা মানে একটু বেশি বাড়াতে এবং সেটা যেন এমন হয় যে খারাপ দিয়ে খারাপ যেন রিকোয়েস্ট না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 লিস্ট করে, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। দেশের ক্রিকেট উন্নয়নে মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট। নানা অব্যবস্থাপনায় জাতীয় দলের পাইপলাইন এখনো সমৃদ্ধ নয়। তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। আছে আরও কিছু বিশেষ ভাবনাও। এই যে এক্সপেরিয়েন্স অ্যান্ড ইউথের একটা ভালো মিশ্রণ আছে এখানে। যারা এসেছেন নতুন এসেছে, হাসিব হোসেন শান্ত তো আগে থেকে কাজ করছিলেন। বাকি যে দুজন এসেছেন, নাইম ইসলাম অনেক এক্সপিরিয়েন্স, জাতীয় দলে খেলেছেন এবং লম্বা সময় ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলেন। দিন শেষে কিন্তু লাস্ট বলার চিফ সিলেক্টর নেন। এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা। তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন। এটার জন্য আসলে করা হয়েছে ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেয়া, যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। তবে জাতীয় দলে আরও 2 বছর সাকিব সার্ভিস দিতে পারবেন বিশ্বাস হাবিবুল বাশারের। আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক হি স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আপনি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, তখন আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ। আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য আমি খেলা, এবং আমরা যখন ওদেরকে নিব মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ও যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গেও। আপাতত ওমরা পালনে সৌদি যাচ্ছেন হাবিবুল বাশার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 5 ম্যাচ টি20 সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রোটিয়া ও কিউইরা। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর 12:15টায় মাঠে নামবে দু দল। সবশেষ টি20 বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার ছিল সাউথ আফ্রিকা, কিন্তু চোকার্স তকমা ঘোচাতে পারেনি তারা। নিউজিল্যান্ডের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।
এবার তাদের মাটিতে টি-20 সিরিজ জিতে সেই দুঃখ কিছুটা লাঘব করতে চায় প্রোটিয়ারা। কেশব মহারাজের নেতৃত্বে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে সফররতরা। 4 ম্যাচ শেষে 2-2 সমতায় রয়েছে সিরিজ। শেষ ম্যাচটা তাই অঘোষিত ফাইনাল। দু দলেরই প্রথম সারির অনেক ক্রিকেটার রয়েছেন বিশ্রামে, আবার অনেকে আইপিএল বা পিএসএল এর জন্য তৈরি হচ্ছেন। নিউজিল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি করবেন জিমি নিশাম। একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে ব্ল্যাক ক্যাপরা। একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক টি-20 সিরিজে সাউথ আফ্রিকাকে কখনোই হারাতে পারেনি নিউজিল্যান্ড। আবারও লাল সবুজ ড্রেসিং রুমে ফিরলেন হামজা দেওয়ান চৌধুরী। মার্চ উইন্ডোর 2 বিগ ম্যাচের আগে ভিয়েতনাম দলের সঙ্গে যোগ দিয়েছেন এই সুপারস্টার। ন্যাশনাল টিম ক্যাম্পে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন হামজা। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন বলেও জানান লেস্টার সিটি তারকা। 4 মাসের বেশি সময় পর লাল সবুজের ডেরায় সুপারস্টার। গত বছর 18 নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর থেকেই ছিলেন ইংল্যান্ডে ক্লাব লেস্টার সিটির ডিউটিতে। দীর্ঘদিন পর ফিরে বাড়তি উচ্ছ্বাস সুপারস্টারের চোখে মুখে। মাঝে সংশয় তৈরি হয়েছিল জাতীয় দলের মার্চ উইন্ডো গেমে হামজার খেলা নিয়ে। শোনা যাচ্ছিল ইনজুরির কারণে প্রায় 8 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। তবে 5 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে ফেরেন তিনি। 7 মার্চ ইপসুইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে নামেন মাঠে। মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে মিস করেছেন 6 ম্যাচ। তবে ফেরার পর তাকে নিয়মিতই খেলাচ্ছে লেস্টার। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের আগেও মিডফিল্ডারের ফিটনেস নিয়ে নেই কোনো শঙ্কা। No problem, alhamdulillah আছো ভালো লাগতেছে। It's feeling good, so inshallah I'll be fit and ready to go. 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের পর 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ঢাকায় ক্যাম্পে না থাকলেও ভিয়েতনামের হ্যানয়ে যোগ দিয়েছেন হামজা। দুদিন আগে যোগ দেওয়ার কথা থাকলেও লেস্টারের ম্যাচের কারণে কিছুটা দেরি হয়েছে। ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে ভিয়েতনাম সময় মঙ্গলবার বিকেল 4টায় পৌঁছান তিনি। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যেন তর সইছে না তারকার। ইস্তানবুল স্টাফ করছিস বেশি কষ্ট হয়েছিল না। অ্যারেঞ্জলি আমার সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অঙ্কা খালি এক্সাইটেড কালকে ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যানয়ে এরই মধ্যে 3 দিন প্র্যাকটিস করেছে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে সিঙ্গাপুরে যাবে দল, সেখান থেকে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। তবে ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। মাকসুম আলম খান, সময় সংবাদ। মাঠে বল গড়াতে এখনো বাকি কয়েক মাস, কিন্তু তার আগেই মাঠের বাইরের বিতর্কে টালমাটাল ফিফা বিশ্বকাপ ফুটবল আসর। উত্তর আমেরিকার 3 দেশে আয়োজিত হতে যাওয়া 2026 বিশ্বকাপ নিয়ে ফিফার দুঃস্বপ্ন যেন কাটছেই না। এবার ফুটবল সমর্থকদের রোশনালে পড়ে সরাসরি আদালতের কাঠগড়ায় বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। কাতার বিশ্বকাপের তুলনায় 7 গুণ বেশি দামে ফাইনালের টিকিট বিক্রি আর ডায়নামিক প্রাইজিং এর নামে পকেট কাটার অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী। ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই আবেগের মহোৎসব। কিন্তু 2026 বিশ্বকাপের সেই আবেগ এখন রূপ নিয়েছে চরম হতাশায়। সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা এখন কেবল স্বপ্ন নয়, রীতিমতো বিলাসিতা। টিকিট কাণ্ড নিয়ে এবার লুজানে ইউরোপীয় কমিশনের দরজায় কড়া নাড়ল ফুটবল সাপোর্টার্স ইউরোপ বা এফএসই। ফিফার একচেটিয়া আধিপত্য আর টিকিটের অযৌক্তিক দামের বিরুদ্ধে এবার মামলা ঠুকে দিয়েছে তারা। এবারের আসরটি হওয়ার কথা ছিল ফুটবলের ইতিহাসের বৃহত্তম মিলন মেলা, 48 দলের বিশাল কর্মযজ্ঞ। কিন্তু ফিফার ব্যবসায়িক নীতি যেন ভক্তদের পিঠে চাবুক মারছে। অভিযোগ উঠেছে ফিফা তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে এমন সব শর্ত জুড়ে দিয়েছে যা মুক্তবাজারে কল্পনা করাও অসম্ভব। পরিসংখ্যান বলছে এই বৈষম্যের চিত্র ভয়াবহ। কাতার বিশ্বকাপে ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের যা দাম ছিল এবার তা বেড়েছে অবিশ্বাস্যভাবে 7 গুণ। 2026 বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে এখন পকেট থেকে সর্বনিম্ন গুনতে হবে 4185 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 5 লাখ টাকারও বেশি, যেখানে গত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখা গেছে মাত্র $100। সবচেয়ে বড় বিতর্কের নাম ডাইনামিক প্রাইসিং। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে চাহিদার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ বললেও সমর্থকরা একে বলছেন উন্মুক্ত ডাকাতি, যেখানে টিকিটের দামের কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অফিসিয়াল রিসেল সাইটে একটা ফাইনাল টিকিটের দাম হাঁকানো হয়েছে $1,43,000 বেশি, যা মূল দামের চেয়ে প্রায় 41 গুণ।
ফিফা প্রতিশ্রুতি দিয়েছিল $21 টিকিট পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের সাধারণ ম্যাচের টিকিটের দামও $200 ছাড়িয়ে যাচ্ছে। স্বল্প মূল্যের টিকিটগুলো সাধারণের নাগালের বাইরে রেখেই শেষ হয়ে গেছে বলে অভিযোগ এফএসইর। আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকোতে টিকিট কালোবাজারি নিষিদ্ধ থাকলেও আমেরিকা বা কানাডায় তা বৈধ। ফলে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ফিফা পকেট ভারী করছে বলে দাবি ফুটবল সমর্থকদের। মাঠের লড়াই শুরুর আগেই ফিফার এই অফফিল্ড পরাজয় কি তবে 2026 বিশ্বকাপের জৌলুস কেড়ে নেবে? লুজানের আদালতের রায় এখন নির্ধারণ করবে ফুটবল কি সাধারণের থাকবে নাকি এটি কেবলই ধনকুবেরদের উৎসবে পরিণত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার সড়কে গতি ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। অটো রিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে 1 মাস সময়। এপ্রিলেই সুফল পাওয়ার আশা। অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর সঙ্গে সরকারের সামনে চ্যালেঞ্জ জ্বালানি সংকট। বিকল্প উৎসে জোর বিশেষজ্ঞদের। বিনিয়োগ ও রাজস্ব বাড়ানোর পরামর্শ। 16 দিনের ব্যবধানে জেট ফুয়েলের লিটারে বেড়েছে 107 টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বলছে এয়ারলাইন্সগুলো। আকাশপথে বাড়বে ভাড়া, ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা। অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি 25শে মার্চের গণহত্যার। রাজনৈতিক বিভাজন, সঠিক তথ্যের অভাব দেখেন বিশেষজ্ঞরা। প্রয়োজন জোরালো কূটনীতি। এবং মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ল রাজধানীর রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ আলিফ আপনাকে। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের। প্রকাশ পেয়েছে রাক্ষস সিনেমার গান শুদ্ধতার প্রেম। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সময় সংবাদের দর্শক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, কেবল অপারেটর ও বিজ্ঞাপন দাতা সহ সবাইকে সময় পরিবার জানাচ্ছে ঈদ মোবারক।
হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। রাস্তায় বখাটেদের উৎপাতে হারিয়ে যাচ্ছে প্রাণবন্ত হাসি। স্কুলে শাসন নামক সহিংসতায় হারিয়ে যাচ্ছে শৈশবের রং। অনলাইনে হয়রানির কবলে হারিয়ে যাচ্ছে জীবনের উচ্ছ্বাস।